আচ্ছা, গত ৫ বছরে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় ঠিক কি ঘটে গেল তা নিয়ে কি আমরা খুব গভীরভাবে ভেবেছি? সম্প্রতি একটা গবেষণাপত্র সামনে এসছে যা এক কথায় একটা নাটকীয় চিত্র তুলে ধরেছে। মানে, একদিকে ছিল বড় বড় সব প্রতিশ্রুতি, কিন্তু অন্যদিকে তৈরি হয় গভীর সংকট, যার মারাত্মক প্রভাব পড়েছে লক্ষ লক্ষ শিক্ষার্থীর ওপর। তো আজকের এই আলোচনায় আমরা সেই গবেষণাটা ধরেই বিশ্লেষণ করব, বোঝার চেষ্টা করব ঠিক কি ভুল হয়েছিল আর সেখান থেকে আমাদের সবার কি শেখার আছে। এই জটিল গল্পটা বুঝতে হলে আমাদের একটা পরিষ্কার পথ ধরে এগোতে হবে। চলুন দেখে নেওয়া যাক আমরা কিভাবে এগোব। আমরা শুরু করব আধুনিকায়নের সেই দারুণ সব প্রতিশ্রুতি দিয়ে। তারপর আমরা দেখব কিভাবে পরের ৫ বছরে একটা সংকট তৈরি হলো। এরপর দেখব পরিসংখ্যান কি বলছে আর কেন এই ব্যর্থতা, এর মূল কারণগুলো কি ছিল। আর হ্যাঁ, সব শেষে যেটা সবচেয়ে জরুরি তা হলো উত্তরণের সম্ভাব্য পথগুলো নিয়ে কথা বলবো। চলুন শুরু করা যাক। তো সবকিছুর শুরুটা কিভাবে হয়েছিল? দেখুন, যে কোনো বড় পরিবর্তনের পেছনে একটা স্বপ্ন থাকে, একটা ভিশন থাকে। এই প্রথম অংশে আমরা সেটাই দেখব। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার জন্য ঠিক কী ধরনের লক্ষ্য ঠিক করা হয়েছিল, মানে এই পুরো সংস্কারের পেছনের মূল ভাবনাটা ঠিক কী ছিল? মূল লক্ষ্যটা ছিল এক কথায় অসাধারণ এবং সময়ের দাবি, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানের করে তোলা। ভাবনাটা ছিল এমন যে আমাদের ছাত্রছাত্রীরা শুধু দেশের জন্য নয়, বরং বিশ্বের নাগরিক হিসেবে নিজেদের তৈরি করবে। ২১ শতকের যে কোনো চ্যালেঞ্জ যেন তারা মোকাবেলা করতে পারে। নিঃসন্দেহে এটা একটা মহৎ উদ্দেশ্য ছিল, কিন্তু আমরা সামনে দেখব পরিকল্পনাকে বাস্তবে রূপ দেওয়াটা কিন্তু একদমই অন্য এক গল্প। আর এই স্বপ্নকে সত্যি করার জন্য ৩টা মূল স্তম্ভের উপর জোর দেওয়া হয়েছিল। প্রথমটা হল জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ২০২১, যার লক্ষ্য ছিল ছাত্রছাত্রীরা কি শিখবে এবং কিভাবে শিখবে সেটাকে আধুনিক করা। দ্বিতীয়টা হল শিক্ষার্থী মূল্যায়ন পদ্ধতির একটা আমূল পরিবর্তন, যেন মুখস্থবিদ্যার বদলে যোগ্যতাভিত্তিক মূল্যায়ন হয়। আর তৃতীয়টা হল কোভিড-১৯ মহামারীর সময় আধুনিক ব্যবস্থাপনা, যা এই সিস্টেমের জন্য এক বিরাট পরীক্ষা হয়ে দাঁড়ায়। এর প্রত্যেকটিই ছিল একটা বিশাল বড় উদ্যোগ। কিন্তু স্বপ্ন আর কঠিন বাস্তবতার মধ্যে প্রায় একটা বড় ফারাক থেকে যায়, তাই না? এখন আমরা দেখব ব্যর্থতার সেই ধারাটা। গবেষণাটি দেখাচ্ছে কিভাবে একের পর এক ভুল সিদ্ধান্ত আর অপ্রত্যাশিত সব চ্যালেঞ্জ এই চমৎকার পরিকল্পনাটিকে তার পথ থেকে সরিয়ে দিয়েছিল। এই যে টাইমলাইনটা দেখছেন, এটাই কিন্তু সেই সংকটের কেন্দ্রবিন্দু। শুরুটা হয় ২০১৯ সালে প্রশাসনের রাজনৈতিকরণের মাধ্যমে, যা পুরো ব্যবস্থার ভিত্তিকেই নড়বড়ে করে দেয়। এরপর ২০২০-২১ সালে মহামারী একটা অপ্রস্তুত সিস্টেমের ওপর এমনভাবে আঘাত হানে, যার ফলে তৈরি হয় ভয়াবহ ডিজিটাল বিভাজন আর অটোপাস নীতি। তার ঠিক পরেই ২০২২-২৩ সালে তাড়াহুড়ো করে নতুন শিক্ষাক্রম চালু করতে গিয়ে এক বিশাল বিশৃঙ্খলা তৈরি হয়। আর সবশেষে ২০২৪-এ এক দুর্বল ভিত্তির ওপর নতুন মূল্যায়ন ব্যবস্থা চাপিয়ে দেওয়া হয়। এখানকার প্রত্যেকটা ঘটনাই যেন একটার পর একটা ডমিনোর মতো পড়তে থাকে। গবেষকের মতে প্রথম সমস্যাটা তৈরি হয়েছিল একেবারে শিকড়ে, প্রশাসনে। যখন একাডেমিক যোগ্যতার চেয়ে রাজনৈতিক আনুগত্য নিয়োগের মূল মাপকাঠি হয়ে দাঁড়ায়, তখন কি হতে পারে? একবার ভাবুন তো, শিশুদের ভবিষ্যৎ নিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো যারা নিচ্ছেন, তাদের যোগ্যতার বদলে রাজনৈতিক যোগাযোগকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এটা শুধু প্রতিষ্ঠানের স্বাধীনতাই নষ্ট করেনি, বরং ভবিষ্যতের সব ভুল সিদ্ধান্তের পথটাও তৈরি করে দিয়েছিল। আর এই স্লাইডের সংখ্যাটা দেখুন, অপ্রস্তুতির ফর্ম কি হতে পারে তা যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। ৭০%। মহামারীর সময়ে গ্রামের ৭০% শিক্ষার্থী অনলাইন শিক্ষা থেকে পুরোপুরি বাদ পড়ে গিয়েছিল। এটা কিন্তু শুধু একটা পরিসংখ্যান নয়, এর মানে হলো গ্রামের প্রতি ১০ জন শিশুর মধ্যে ৭ জনই পিছিয়ে পড়েছে, যা সমাজে বৈষম্যকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। এই ডিজিটাল বিভাজনের মধ্যেই নেওয়া হয়েছিল এক বিতর্কিত সিদ্ধান্ত, অটোপাস, মানে পরীক্ষা ছাড়াই উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীদের পাস করিয়ে দেওয়া। এটাকে হয়তো স্বল্পমেয়াদী সমাধান মনে হয়েছিল, কিন্তু আদতে এটা দীর্ঘমেয়াদী এক বিশৃঙ্খলার জন্ম দিয়েছিল। হঠাৎ করে এই বিশ্ববিদ্যালয়গুলোর কাছে ভর্তিচ্ছুকদের মেধা যাচাই করার কোনো নির্ভরযোগ্য উপায় থাকল না। ব্যাপারটা অনেকটা অলিম্পিকের জন্য সেরা দৌড়বিদ বাছাই করার মতো, কিন্তু তাদের কোনো দৌড় প্রতিযোগিতায় না দেখে। পরিস্থিতি যখন এমনিতেই জটিল, ঠিক তখনই নতুন শিক্ষাক্রম চালুর প্রক্রিয়াটা ছিল আরেকটা বিপর্যয়। এখানে যেমনটা দেখা যাচ্ছে, প্রয়োজনীয় প্রস্তুতি ছাড়াই পাইলটিং শুরু করা হয়েছিল, অনেকটা উড়ন্ত অবস্থাতেই বিমান তৈরির চেষ্টার মতো। পাঠ্যপুস্তকে ছিল অসংখ্য তথ্যগত ভুল, এমনকি চৌর্যবৃত্তির মতো গুরুতর অভিযোগও ওঠে, যা মানুষের আস্থায় বড় ধরনের আঘাত হানে। তার উপর কিছু বিতর্কিত বিষয়বস্তু শিক্ষাকে কেন্দ্র করে অপ্রয়োজনীয় বিতর্কের জন্ম দেয়। আর এই ত্রুটিপূর্ণ সংস্কারগুলো বাস্তবায়ন করার কথা ছিল কাদের? শিক্ষকদের। কিন্তু গবেষণা বলছে এক ভয়াবহ তথ্য:
60% শিক্ষকই নতুন শিক্ষাক্রম পড়ানোর জন্য যথেষ্ট প্রশিক্ষণ পাননি। এর মানে হল সামনের সারির যোদ্ধাদেরকেই প্রয়োজনীয় সরঞ্জাম ছাড়া মাঠে নামিয়ে দেওয়া হয়েছিল। এটা ছিল ব্যর্থতার এক নিশ্চিত রেসিপি। তো এতক্ষণ আমরা নীতিগত সিদ্ধান্ত, ত্রুটিপূর্ণ শিক্ষাক্রম আর প্রস্তুতির অভাব নিয়ে কথা বললাম, কিন্তু এই সব কিছুর বাস্তব প্রভাবটা ঠিক কী ছিল? শিক্ষার্থীরা এবং পুরো ব্যবস্থা এর ফলে কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে? চলুন এবার সরাসরি ডেটা বা পরিসংখ্যান কি বলছে সেদিকে নজর ফেরানো যায়। আমাদের সবচেয়ে বড় প্রশ্ন তো এটাই, এই পরিবর্তনগুলোর আসল প্রভাব কী ছিল? এই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেওয়ার জন্য চলুন আমরা গবেষণাপত্রে উপস্থাপিত ডেটাগুলো দেখি, যা শুরু হচ্ছে পরিবারগুলোর ওপর আর্থিক চাপের একটি চিত্র দিয়ে। এই সংখ্যাটা একবার দেখুন, 92%। 2024 সাল নাগাদ 92% শিক্ষার্থী প্রাইভেট কোচিংয়ের ওপর নির্ভরশীল হয়ে পড়ে, যা 2019 সালেও ছিল 80%। এই নাটকীয় বৃদ্ধি একটা গুরুত্বপূর্ণ বিষয়কে স্পষ্ট করে তোলে। যখন প্রাতিষ্ঠানিক শিক্ষার মান কমে যায়, তখন পরিবারগুলো নিজের পকেট থেকে সেই ঘাটতি পূরণ করতে বাধ্য হয়। এতে কেবল তাদের ওপর আর্থিক চাপই বাড়েনি, বরং যারা কোচিংয়ের খরচ বহন করতে পারে আর যারা পারে না, তাদের মধ্যে বৈষম্য আরও গভীর হয়েছে। এই টেবিলটি কিন্তু পতনের এক ভয়াবহ চিত্র তুলে ধরে। চলুন একটু খতিয়ে দেখি। জিপিএ ফাইল পাওয়ার হার এতটাই বেড়েছে যে গবেষক একে বলছেন অতি মূল্যস্ফীতি, যা মেধার আসল মূল্যকেই কমিয়ে দিয়েছে। অন্যদিকে মৌলিক বিজ্ঞান চর্চা কমে গেছে, যার মানে শিক্ষার্থীরা প্রায়োগিক জ্ঞান থেকে দূরে সরে যাচ্ছে। সুশাসন কমে গিয়ে প্রশাসনিক বিশৃঙ্খলা বেড়েছে, আর কোচিং নির্ভরতা তো বেড়েইছে। প্রতিটি সূচকই পরিষ্কারভাবে ভুল পথে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে। এই সব কিছুর পর প্রশ্ন আসেই, সমস্যাটা ঠিক কোথায় ছিল? কেন এমনটা হলো? গবেষক মোহাম্মদ শেখ শাহিনুর রহমান এর পেছনের মূল কারণগুলোকে 3টি মৌলিক ব্যর্থতা হিসেবে চিহ্নিত করেছেন। গবেষণার মূল কণ্ঠতোলগুলো এখানে খুব সহজভাবে দেয়া হয়েছে। প্রথমত, নীতিগত অদূরদর্শিতা, মানে প্রশিক্ষিত শিক্ষক বা প্রয়োজনীয় উপকরণের মতো অবকাঠামো তৈরির আগেই সংস্কারগুলো খুব দ্রুত গতিতে চাপিয়ে দেয়া হয়েছিল। দ্বিতীয়ত, মানহীন পাঠ্যপুস্তক। যখন একাডেমিক দক্ষতার বদলে রাজনৈতিক প্রভাব বই তৈরির মাপকাঠি হয়, তখন তার মান যে ভালো হবে না, সেটাই স্বাভাবিক। আর তৃতীয়ত, অন্ধ অনুকরণ। বাংলাদেশের নিজস্ব সামাজিক ও অর্থনৈতিক বাস্তবতা না বুঝেই বিদেশি শিক্ষা ব্যবস্থার মডেল হুবহু নকল করার চেষ্টা করা হয়েছে। সংক্ষেপে, এটি ছিল ভুল পরিকল্পনা, রাজনৈতিক হস্তক্ষেপ আর বাস্তবতার সাথে সংযোগহীনতার এক নিখুঁত মিশ্রণ। আচ্ছা, এই ভয়াবহ বিশ্লেষণের পর সবচেয়ে জরুরি প্রশ্ন হল, এখান থেকে বেরোনোর কোনো পথ আছে কি? সৌভাগ্যবশত এই গবেষণাপত্রটি শুধু সমস্যার কথাই বলেনি, বরং এটি উত্তরণের জন্য একটি সুস্পষ্ট এবং কার্যকর পরিকল্পনাও দিয়েছে। সুপারিশগুলো এই ব্যবস্থার ভিত্তি পুনর্নির্মাণের ওপর জোর দিয়েছে। একেবারে গোড়ায় রয়েছে একটি শক্তিশালী জাতীয় শিক্ষা সংস্কার কমিশন গঠনের প্রস্তাব, যা পুরো প্রক্রিয়াকে নেতৃত্ব দেবে। এরপর রয়েছে মেধার মূল্য ফিরিয়ে আনতে শক্তিশালী ও মেধাভিত্তিক পরীক্ষা ব্যবস্থা পুনরায় চালু করার কথা। অত্যন্ত জরুরি হল শিক্ষা বাজেটকে জিডিপির অন্তত 4 থেকে 5% উন্নীত করা, যাতে প্রয়োজনীয় বিনিয়োগ নিশ্চিত হয়। আর সবকিছুর উপরে একাডেমিক বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে পাঠ্যপুস্তক সংশোধন করে তার মান নিশ্চিত করার সুপারিশ করা হয়েছে। গবেষক তার বিশ্লেষণ শেষ করেছেন একটি উক্তি দিয়ে, যা একই সাথে একটি সতর্কবার্তা এবং ঘুরে দাঁড়ানোর আহ্বান। একাডেমিক স্বায়ত্তশাসন পুনরুদ্ধার এবং শিক্ষা ব্যবস্থাকে রাজনীতিমুক্ত করা ছাড়া জাতি দীর্ঘমেয়াদী বুদ্ধিবৃত্তির শূন্যতায় পতিত হবে। অন্য কথায়, এটা শুধু গ্রেড বা পাঠ্যপুস্তকের সমস্যা নয়, এটা একটা গোটা জাতির বুদ্ধিবৃত্তিক ভবিষ্যতের প্রশ্ন। এর চেয়ে বড় ঝুঁকির আর কিছু হতে পারে না। আর সবশেষে এই আলোচনা আমাদের একটা মৌলিক প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়, সম্পূর্ণ একাডেমিক স্বাধীনতা ছাড়া কি সত্যিকারের শিক্ষা সংস্কার আদৌ সম্ভব? বাংলাদেশের গত 5 বছরের অভিজ্ঞতা বলছে এর উত্তর সম্ভবত না। এই গবেষণা দেখায় যে যখন রাজনীতি শিক্ষা নীতিকে নিয়ন্ত্রণ করে, তার মূল্য দিতে হয় শিক্ষার্থীদের। এটি আমাদের শিক্ষা এবং সুশাসনের মধ্যকার সম্পর্ক নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করে, যা কেবল বাংলাদেশের জন্য নয়, বিশ্বের যে কোনো দেশের জন্যই এক গুরুত্বপূর্ণ শিক্ষা।